আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে তথা দেশের ব্যাংকিং খাতের সবচাইতে আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে ব্যাংকের মার্জার বা অ্যাকুইজিশন, এবং তার মধ্যে সবচাইতে বেশি আলোচিত হচ্ছে পদ্মা ও এক্সিম ব্যাংকের মার্জার। এর পরবর্তীতে আরও কিছু ব্যাংকের মার্জার নিয়েও আমরা বিভিন্ন পত্রপত্রিকার অনেক নিউজ দেখছি, কিন্তু আপনি আমার এই ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা ভাবনায় পড়ে গেছেন যে তাহলে কি পদ্মা ও এক্সিমের পর আর কোনো ব্যাংক মার্জ হচ্ছে না? ভিউয়ার, আমার কিন্তু ঠিক তেমনটাই মনে হচ্ছে। এবং আমার কি কারণে মনে হচ্ছে যে পদ্মা ও এক্সিম ব্যাংকের পর আর কোনো ব্যাংক আপাতত মার্জ হচ্ছে না, তার কঠিন যুক্তিগুলোই এখন আপনাদের সামনে আমি তুলে ধরব। আশা করছি আপনি এক সেকেন্ডের জন্য আপনি ভিডিওটি ছেড়ে অন্য কোথাও যাবেন না, অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না। আমি আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ পত্রিকার কিছু শিরোনাম এবং সেই সংবাদের পিন পয়েন্টসগুলো আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনারা দেখেন, গত 16 এপ্রিল 2024-এ বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে যে আপাতত আর কোনো ব্যাংক একীভূত হবে না। চলেন আমরা দেখি এই শিরোনামের মূল বিষয়বস্তু বা পিন পয়েন্টসগুলো কি। আপাতত আর কোনো ব্যাংককে একীভূত করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে যে 5টি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তার ফলাফল ও অভিজ্ঞতা যাচাইয়ের পর নতুন করে অন্য কোনো দুর্বল ব্যাংক একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে দেখেন, বাংলাদেশ ব্যাংক বলছে যে ফলাফল ও অভিজ্ঞতা যাচাইয়ের পর। এখন এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংকের মার্জারের ফলাফল যদি সুখকর না হয় বা ভালো না হয়, তাহলে পরবর্তী দুইটা ব্যাংক মার্জারে বাংলাদেশ ব্যাংক যাবে বলে কি আপনাদের মনে হচ্ছে? আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম, আশা করছি আপনারা নিশ্চয়ই এটার উত্তর দিবেন। এরপর দেখেন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন, এই 5 ব্যাংকের বাইরে এখন নতুন করে আর কোনো ব্যাংককে স্বেচ্ছায় একীভূতকরণ করা হবে না, কারণ এই বিষয়ে আমাদেরও কতটা সক্ষমতা আছে এটাও গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আমার কিন্তু এখানে পরিষ্কার মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু পিছু হটছে। একটি ব্যাংক নিরীক্ষা করতে 3টি নিরীক্ষা প্রতিষ্ঠান লাগবে। দেশে ভালো নিরীক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে। এই 5 ব্যাংক থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে আরও ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত আসতে পারে। তো এখান থেকে আমার মনে হয় একটা আমরা ইনডাইরেক্ট মেসেজ কিন্তু আমরা পাচ্ছি বলে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত হওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা যদি সফলভাবে শেষ হয়, তাহলে পরবর্তী কোনো ব্যাংককে মার্জ করা হবে কি হবে না সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে। দৈনিক প্রথম আলো আরেকটি প্রতিবেদন করেছে এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। ওনারা বলছেন যে ব্যাংক একীভূতকরণের নীতিমালা স্বয়ং বাংলাদেশ ব্যাংকই নাকি মানছে না। প্রথম আলোর এই রকম শিরোনামের কিছু যুক্তি এবং সাম্প্রতিক কিছু ঘটনা তারা উল্লেখ করেছেন। যেমন দেখেন, বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে 9 এপ্রিল হঠাৎ ডেকে পাঠায় বাংলাদেশ ব্যাংক। ইউসিবির চেয়ারম্যান রোকমিলা জামান দেশে না থাকায় কেন্দ্রীয় ব্যাংকে যান ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এবং এমডি আরিফ কাদরি। সেখানে তাদেরকে জানিয়ে দেওয়া হয় ন্যাশনাল ব্যাংককে ইউসিবির সঙ্গে একীভূত করতে হবে। এ ব্যাপারে দ্বিমত পোষণ করার কোনো সুযোগই পাননি ইউসিবি। বাংলাদেশ ব্যাংক বলেছে যে স্বেচ্ছায় একীভূতকরণ প্রক্রিয়ায় ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে যে কে কার সঙ্গে মার্জ হবে। অথচ দেখেন, এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাথে যে বৈঠক হয়েছে, সে বৈঠকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ তাদের কোনো মতামত পোষণ করার বা দ্বিমত পোষণ করার সুযোগই নাকি পায়নি। এরপর দেখেন প্রথম আলো কি বলছে, যেসব ব্যাংক একীভূত হবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে, সেসব ব্যাংকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নির্বাহীর সঙ্গে কথা বলে প্রথম আলো জানতে পেরেছে যে কোন ব্যাংকের সঙ্গে কোন ব্যাংক একীভূত হবে এই সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব সভায় কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট 2 ব্যাংকের ব্যক্তিরা, আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু একটি ব্যাংকের পক্ষের ব্যক্তিদের উপস্থিতিতে একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্তত 2টি ব্যাংকের পর্ষদ সদস্য কিংবা ঊর্ধ্বতন নির্বাহীরা প্রথম আলোকে জানিয়েছে যে তারা নিজেরাও জানতেন না যে তাদের ব্যাংক অন্য 2টি ব্যাংকের সঙ্গে একীভূত হতে চলেছে। অথচ নীতিমালায় আছে একীভূত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ।
এখানে দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে একটি ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আমাকে ডেকে পাঠানোর সময় বৈঠকের বিষয়বস্তুও জানানো হয়নি, শুধু সভায় জানিয়ে দেওয়া হয়েছে কোন ব্যাংকের সঙ্গে একীভূত হতে হবে। এটা একীভূত না অধিগ্রহণ হবে সে পরামর্শ করারও সুযোগ দেওয়া হয়নি। ব্যাংকের আর্থিক সূচক ভালো রাখা এই দেশে এখন অপরাধের পর্যায়ে চলে গেছে। সারা পৃথিবীতে এভাবে ব্যাংক একীভূত করার কোনো ঘটনা জানা নেই। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন গভর্নর ও নিয়ন্ত্রক সংস্থাটির উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসের। অন্য কর্মকর্তারা এসব বিষয়ে জানতেও পারছেন না। এবার চলেন দেখি দৈনিক সংবাদ পত্রিকা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের একটা সংবাদে করেছে। একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংক চাইলে সরে যেতে পারবে। চলেন আমরা দেখি এই সংবাদের মূল পিন পয়েন্টসগুলো কি। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা অবস্থায় দুর্বল ব্যাংক কোনো একটি পর্যায়ে গিয়ে যদি স্বতন্ত্রভাবে চলতে চায় সেই সুযোগ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত 16 এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ নতুন তথ্য জানিয়েছেন। মেজবাউল হক বলেন, একীভূতকরণ একটি দীর্ঘ প্রক্রিয়া, এর বেশ কয়েকটি ধাপ আছে। সেই প্রক্রিয়া যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো ব্যাংকই একীভূত হবে না। এই প্রক্রিয়াকালীন সময় প্রতিটি ব্যাংকই নিজস্ব ধারায় চলবে। একীভূতকরণের সময় যদি কোনো ব্যাংক ভালো করে, অর্থাৎ তারা ভালো অবস্থানে চলে যায় এবং তারা যদি একীভূতকরণ করতে না চায়, এমন প্রশ্নে তিনি বলেন সেই সুযোগও থাকবে। তারা যদি স্বেচ্ছায় তাদের প্রচেষ্টায় আর্থিক সূচকগুলো ভালো করতে পারে, তখন যদি তারা একীভূতকরণ করতে না চায় তাহলে সেটাও করতে পারবে। চুক্তি মানেই একীভূতকরণ নয়। একীভূতকরণ প্রক্রিয়ার দীর্ঘ ধাপ বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে একটু ধারণা দেন জনাব মেজবাউল হক। তিনি বলেন, পদ্মা ব্যাংক ও শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংকের একীভূতকরণ বাস্তবায়ন করতে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতিষ্ঠানটি ব্যাংক দুটির সম্পদ মূল্যায়ন করবে। তিনি বলেন, এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এজন্য ব্যাংক দুটির সম্পদ মূল্যায়ন করতে নিরীক্ষা প্রতিষ্ঠান রহমান অ্যান্ড হককে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এ প্রতিষ্ঠানটি চূড়ান্ত রিপোর্ট দিবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত 18 মার্চ ব্যাংক দুটি একীভূতকরণের সমঝোতা চুক্তিতে সই করে। এটি ছিল একীভূতকরণের প্রথম ধাপ। বাংলাদেশ ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, সম্পদ মূল্যায়নে উভয় ব্যাংককে একমত হতে হবে। যদি তারা চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারী হিসেবে মত পার্থক্য দূর করতে সহায়তা করবে। এদিকে এক্সিম ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের প্রয়োজন হবে। একীভূত করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে দুটি ব্যাংককে কোম্পানি আইন 1994 এর আওতায় অন্যান্য আনুষ্ঠানিকতা মেনে চলতে হবে। তাদেরকে হাইকোর্টে আবেদন করতে হবে ও একীভূতকরণ প্রকল্প জমা দিতে হবে। তাহলে দেখেন, মানে এই একীভূত প্রক্রিয়াটা কিন্তু অনেক দীর্ঘ এবং অনেক জটিল। এরপর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হাইকোর্টে অনুমোদনের পর দুই ব্যাংকের একীভূতকরণের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর করা হবে। একীভূত হওয়ার পর তখন পদ্মা ব্যাংকের সম্পদ ও দায় এক্সিম ব্যাংকের সম্পদ ও দায় হিসেবে বিবেচিত হবে। এরই মধ্যে কিন্তু আপনারা দেখেন, আমাদের বেসিক ব্যাংক কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে না। তাহলে দেখেন, একটা কিন্তু উলটপালট লেগে গেছে বলে আমার অলরেডি মনে হচ্ছে। এখানে দেখেন বেসিক ব্যাংক কী ডিসিশন নিয়েছে সেটা একটু আমরা দেখি। রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে একীভূত না হওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার অর্থাৎ 17 এপ্রিল ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বেসিক ব্যাংকের একজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। এটা হচ্ছে আমাদের sharenews24.com এর নিউজ। তাহলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই যে ডিসিশন চাপিয়ে দেওয়ার বিষয়ে কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা বা একটা ভিন্ন মত কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এক্সিম এবং পদ্মা ব্যাংক এর ভবিষ্যৎ কি হয়, অর্থাৎ তাদের মার্জারের যে ফলাফল বা অভিজ্ঞতা কি হয়, তার উপর নির্ভর করবে আসলে পরবর্তী ব্যাংকগুলো মার্জারে বাংলাদেশ ব্যাংক যাবে কিনা। আমরা বাংলাদেশ ব্যাংককেও অনুরোধ করছি যে অন্যান্য ব্যাংকগুলোকে তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেন। আর গ্রাহকদেরকেও বলছি যে আতঙ্কিত হওয়ার মনে হয় কিছু নাই। আপনারা আপনার দীর্ঘদিনের ব্যাংককে সাপোর্ট করেন। সাপোর্ট না করে আপনারা একটা ভুয়া মেসেজে ভুয়া একটা নিউজ দেখে আপনারা আপনার আমানত ব্যাংক থেকে তুলে নিয়েন না। আপনারা দেখেন কি হয়। আর মার্জ যদি হয়েও যায়,
আপনার দুর্বল ব্যাংকটা তো একটা ভালো ব্যাংকের সঙ্গে মার্জ হবে, তার মানে তো আপনার আমানতের একটা বাড়তি গ্যারান্টি যুক্ত হচ্ছে। তাহলে আপনি একজন গ্রাহক হিসেবে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই, তাই না?